একটা জিনিস ভাই খুব পরিষ্কার করে বলতে চাই, এলাকার উন্নয়নের জন্য খুব ক্ষুদ্র রাজনীতি করবেন না, একটু বড় হবেন, উদার হবেন, সংকীর্ণতা রাখবেন না। এখানে সবাই মিলে একসাথে কাজ করেন যাতে করে এই পিছিয়ে পড়া এলাকাগুলোর আমরা উন্নয়ন করতে পারি। এই জিনিসটা মাথার মধ্যে রাখবেন। আর যারা ব্যবসা বাণিজ্য করেন রংপুরের, তাদের অনুরোধ করব, শুধুমাত্র ওই ঠিকাদারি পিছনে দৌড়ায় না, একটু বিনিয়োগ করেন, ইনভেস্টমেন্ট করেন, আমাদের সঙ্গে যোগাযোগ করেন, আমরা আপনাদের দেবো। এখন অনেক ইনভেস্টমেন্টের সুযোগ এসছে, অনেক টাকা দেওয়া হবে যারা বিনিয়োগ করতে চান, নতুন নতুন কারখানা করতে চান। অত দূরে যাওয়ার তো আমাদের দরকার নেই। আপনারা সৈয়দপুরই দেখেন, সৈয়দপুরে চারদিকে কত কলকারখানা গড়ে উঠেছে, ঠিক না? ওখানকার মানুষের অবস্থার পরিবর্তন হচ্ছে। এই জিনিসগুলো আপনাদেরকে রংপুরে বলেন, দিনাজপুরে বলেন, ঠাকুরগাঁয়ে বলেন, পঞ্চগড়ে বলেন, এই কাজগুলো করতে হবে। নিজেদের উদ্যোগ নিয়ে বিনিয়োগ করতে হবে, উৎপাদনের কাজ করতে হবে। যাই হোক, আমি বক্তব্য দীর্ঘ করবো না। এখানে কিছু পুরস্কার দেওয়া হবে, এই পুরস্কার আপনারা নেবেন। সবশেষে আমি যে কথাটা বলতে চাই, একটা রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের পরে, এইটাও জুলাই মাস, আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি যারা প্রাণ দিয়েছেন, বিশেষ করে আমাদের ছাত্ররা, শ্রমিকেরা। আজকে এই জুলাই মাসে আমাদের একটা সুযোগ সৃষ্টি হয়েছে, একটা ফ্যাসিস্টকে সরিয়ে গণতান্ত্রিক সরকার এসছে, পার্লামেন্ট আছে, সরকারি দল আছে, বিরোধী দল আছে, সব মিলিয়ে আমাদের একদিকে রাজনৈতিক, অন্যদিকে অর্থনৈতিক অবস্থার পরিবর্তনের একটা সুযোগ আমাদের এসেছে। আমরা এই সুযোগটাকে যেন না হারাই, আমরা যেন সবাই ঐক্যবদ্ধ থেকে, পৃথিবীর সব উন্নত দেশগুলোতে কিন্তু সরকারও আছে, বিরোধী দলও আছে, তর্ক করে, পার্লামেন্টে ঝগড়াঝাটি করে, সব করে, কিন্তু দেশের ক্ষতি করে না। সেটা হচ্ছে যে হরতাল করে দিয়ে বন্ধ করে দেয় না সব কিছু। সরকার তো আপনারা নির্বাচন করেছেন, যদি ভুল করে 5 বছর পরে আবার নির্বাচন হবে, তারা চলে যাবে, নতুন সরকার আসবে, ঠিক না? এই জিনিসটাকে আমাদেরকে, গণতন্ত্রটাকে চর্চা করতে হবে। আসুন আমরা সেইভাবে কাজ করি, আমরা সমস্ত পিছিয়ে পড়া গোষ্ঠীগুলোকে আগে করে নিই। আরেকটা কথা আমি বলতে চাই যে আমাদের এই সমিতিগুলো যারা আজকে মেলায় অংশ নিয়েছেন, আমি বলে এসেছি যে আমরা তাদেরকে কিছু আর্থিক অনুদান দেব। আপনারা দয়া করে ডিজি সাহেব তালিকা করবেন এবং সেগুলোকে প্রত্যেকটাকে আমরা আর্থিক অনুদান দেওয়ার ব্যবস্থা করব। এবং তারা বলেছে যে আমাদের ঋণ বাড়িয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। আমি ডিজি সাহেবকে অনুরোধ করবো যে আপনি যোগাযোগ কতটুকু কীভাবে বাড়াতে পারি, আমরা সে ব্যবস্থা করার চেষ্টা করব। আমার শেষ অনুরোধ, সেই নুরুল দিনের সারা জীবনের মতো বলতে চাই, জাগো বাহে, বলতে চাই জাগো বাহে। রংপুরে মানুষ জেগে উঠেন, জেগে উঠতে হবে, না হলে কিন্তু উন্নয়ন হবে না। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসলে সরকারের তরফ থেকে আমাদের অনেক কাজ আছে, কিন্তু আমরা সাধারণ মানুষের অনেক খবর রাখি না, রাজনীতির মানুষেরা আরও খবর রাখি না। কারণ হচ্ছে আমরা সব সময় রাজনীতি করি। আমি গতকালও বলেছি, এর আগে একটা মিটিংয়ে বলেছিলাম, বগুড়ায়ও বলেছি, যে বাংলাদেশের মানুষের একটা আপনার স্বভাব আছে, স্বভাবটা কি? রাজনীতি করা। সে যেই হোক, আপনার একেবারে গ্রামের মানুষ থেকে শুরু করে আপনার মন্ত্রী পর্যায়ে, অপোজিশন পর্যায়ে, সব দেখবেন সারাক্ষণ রাজনীতির কথা বলে। রবীন্দ্রনাথ ঠাকুর নাম আপনারা সবাই শুনছেন। রবীন্দ্রনাথ ঠাকুর বিখ্যাত কবি, বিশ্বকবি, তিনিও 150 বছর আগে তিনি এই উপলব্ধি করেছিলেন এই কথাটা। তিনি বলেছিলেন, কবিতা লিখেছিলেন, কবিতাটার নাম হচ্ছে দুরন্ত আশা। তিনি বলেছিলেন, কাগজ নেড়ে উচ্চস্বরে পলিটিক্যাল তর্ক করে, মাথায় ছোট বহরে বড় বাঙালি সন্তান। ইহার চেয়ে হতেম যদি আরব বেদুইন, চরণতলে বিশাল মরু দিগন্তে বিলীন। অর্থাৎ গতিবাদ। সারাক্ষণ এই রাজনীতির কচকচানি না করে আমি যদি আপনার ওই বেদুইনও হতাম, তাও আমি ঘোড়া দাবড়ে, উট দাবড়ে আমি ছুটতাম কাজের জন্য, গতির জন্য। এই কথাটা আমাদের মাথার মধ্যে আনতে হবে। আমরা রাজনীতি তো করতেই হবে, রাজনীতি ছাড়া তো দেশ চলবে না, রাষ্ট্র চলবে না। সেই সঙ্গে কাজ করতে হবে। সেই কাজগুলো হচ্ছে মানুষের কল্যাণের জন্য, রাষ্ট্রকে গঠনের জন্য। আমরা একটা কঠিন সময় পার করছি এখন। সময়টা কেন কঠিন? এর আগে আমাদের যে সরকার ছিল, আওয়ামী লীগের সরকার, তারা প্রায় 15 বছর শাসন করেছে বাংলাদেশ। আপনাদের রংপুরে দেখেন, কিচ্ছু হয় না। এই একটাই মাত্র শিল্পকলার ভবন,
এখানে বোধহয় 1000 লোকও ধরে না ঠিক মতো। অথচ রংপুর একটা বিভাগীয় হেডকোয়ার্টার, এর একটা অডিটোরিয়াম থাকা উচিত ছিল, কমপক্ষে 2000 মানুষ ধরে, তাই না? সেটা তো হয় না। ইনশাআল্লাহ এবার আমরা এটা করব। জেলা পরিষদ প্রশাসক এবং আমাদের যে পৌর সিটি কর্পোরেশন প্রশাসক আছে, আমাদের এমপি সাহেবরা আছেন, তাদেরকে অনুরোধ করবো আপনারা উদ্যোগ নেবেন, এটার ব্যবস্থা আমরা করে দেবো আমাদের এখানে। আমি এই কথা এই জন্য বলছি যে আমাদেরকে নিজেদের কাজটা নিজেদের আদায় করে নিতে হবে। আমরা অবশ্যই এই যে একটা ভয়াবহ একটা আপনার ফ্যাসিলিটি পার হলাম, স্বৈর শাসন পার হলাম, সেখানে আমাদের উন্নয়ন হয়নি, আমরা সব ধ্বংস করে দিয়ে গেছে, নতুন করে আবার তৈরি করতে হবে। আমাদের শিক্ষা ব্যবস্থাকে একদম শেষ করে দিয়েছে, সেটাকে আবার নতুন করে তুলতে হবে। সেইভাবে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাচ্ছি। আমরা দেখেছেন যে ডক্টর আবুল রহমান সাহেব, তিনি যখন প্রথম বাংলাদেশে আসলেন নির্বাসিত থেকে অবস্থা থেকে এসে প্রথম দেশের মধ্যে লক্ষ লক্ষ মানুষের সামনে তিনি কিন্তু একটা কথা বললেন, সেটা হচ্ছে যে আই হ্যাভ এ প্ল্যান, আমার একটা পরিকল্পনা আছে। সেই পরিকল্পনাটা কি? সে পরিকল্পনা দেশ গড়ার, রাষ্ট্রটাকে আবার গড়ে তুলতে হবে, জাতিকে গড়ে তুলতে হবে, এই চিন্তা আমরা করি, এই কথাটা বলছিলেন। সেই কাজ তিনি নির্বাচনে জয়লাভ করার পরে সেই কাজ তিনি শুরু করে দিয়েছেন। প্রথমে যে কমিটমেন্টগুলো করেছিলেন তিনি জনগণের সামনে নির্বাচনের সময়, যে আমি ক্ষমতায় গেলে, সরকার গঠন করলে কৃষকদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মৌকুফ করে দেবো, তিনি মৌকুফ করে দিয়েছেন সুদ সহ, ঠিক না? দিয়েছেন কি না? দিয়েছেন। তিনি বলেছেন ফ্যামিলি কার্ড দেব, অর্থাৎ প্রত্যেকটি পরিবারের মহিলাদেরকে ক্ষমতায়ন করার জন্য তিনি 2,500 করে টাকা এবং একটা কার্ড, যে কার্ডটা থেকে ক্ষমতা দেবে সেই কার্ড দেবেন, সেটা তিনি শুরু করেছেন। ইতিমধ্যে সারা দেশে এই কাজ শুরু হয়েছে এবং এই বছরের শেষের নাগাদ 41 লক্ষ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। কৃষক কার্ড দেওয়া শুরু করে দিয়েছেন তিনি। এটার মাধ্যমে কৃষক শুধু সুবিধাই পাবে না, সে তার পণ্য যেটা সে উৎপাদন করবে সেটা সে বিক্রি করতে পারবে। আমাদের নদী নালাগুলো সব বন্ধ হয়ে গেছে, পানি নেই, এই জন্য খাল খনন কর্মসূচি তিনি শুরু করেছেন। মসজিদের ইমাম, মুয়াজ্জিম, মন্দিরের পুরোহিত, গির্জার পাদ্রী, তারা কোনোদিন বেতন পেত না, ভাতা পেত না, ওই সকল দানের উপরে তাদেরকে করতে হয়, তাই না? আমাদের তারেক রহমান সাহেব এটা শুরু করেছেন, সকলকে ভাতা দেওয়া, তিনি ভাতা দেওয়া শুরু করেছেন। এই যে বিষয়গুলো, এগুলো হচ্ছে সাধারণ মানুষের কাছে যাওয়ার বিষয়, সাধারণ মানুষকে কল্যাণের জন্যে। আমাদের রাজনীতি, বাংলাদেশের রাজনীতি হওয়া উচিত সবসময় সাধারণ মানুষের যেন কল্যাণ হয়, সেই কাজটা তিনি শুরু করেছেন। এখন রংপুর তো আমাদের কৃষি প্রধান দেশ, আগে তামাক করতেন আপনারা, এখন তামাকের অনেক বাধা নিষেধ, তাই না? তামাক টাকা পান না সেইভাবে। আর ধান টান অন্যান্য, এখন ভুট্টা হয় এই চারদিক থেকে, তাই না? ভুট্টা হয়, আলু হয়, তো আলুর তো আপনার দামে নাই, 10 টাকা এবার শেষ হয়ে গেছে, তাই না? খুব ভালো লাগলো, আমি আপনার মেলার মধ্যে আমি একটা দোকান থেকে একটা স্টল দেখলাম, সেই স্টলে তারা বললো যে তারা এবার 1,38,000 টন আলু রপ্তানি করেছে। এটা ভালো আপনার জাতের আলু এবং এটা দিয়ে আপনার চিপস তৈরি হয়। তা আমরা যদি আলুটাকে রপ্তানি করতে পারি, এই ভুট্টার ছাল থেকে যদি আমরা বিভিন্ন প্রোডাক্ট তৈরি হয় তার তৈরি করতে পারি, আমরা যদি আপনার ভালো জাতের ধান উৎপাদন করে চাল উৎপাদন বিদেশে রপ্তানি করতে পারি, আম, আপনাদের এখানে হাড়িভাঙ্গা আম খুব নাম করা আম, সেগুলোকে প্রক্রিয়াজাত করে আপনার কোল্ড স্টোরেজে রেখে আমরা যদি বিদেশে রপ্তানি করতে পারি, তারা আমাদের কৃষকেরা অনেক বেশি এখানে উপকৃত হবে। অর্থাৎ উনি ইতিমধ্যে প্রোগ্রাম নিয়েছেন যে রংপুর, রাজশাহী এই বিভাগগুলোকে তিনি এগ্রিকালচার হাব অর্থাৎ কৃষি কেন্দ্র করতে চান এবং এখানে তিনি সমস্ত বড় বড় সঙ্গে সঙ্গে মাঝারি বা ছোট যারা বিনিয়োগকারী, যারা ইনভেস্ট করবে, তাদেরকে নিয়ে এসে তিনি কৃষিজাত পণ্য বিক্রয়ের ব্যবস্থা করতে চান। আমাদের সমস্যাটা কি? আমাদের অনেক সবজি হয়, ফসল হয়, কিন্তু আমরা ঢাকার বাজারটা পাই না, দাম পাই না, তাই না? বাজারজাতকরণ যেটাকে আমরা মার্কেটিং বলি, এই মার্কেটিংটাকে আমাদেরকে ভালো করে করতে হবে, এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে।